ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আলোচনা করব রিডার রেসপন্স অ্যান্ড রিসেপশন থিওরি ইংলিশে। ইউজিসি নেট ডাব্লিউবি সেটের প্রিপারেশনের উদ্দেশ্যে এই সিরিজে আমরা কন্টিনিউ করছি লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম, যেখানে আজকের ক্লাসটি হচ্ছে ক্লাস নাম্বার 17। এতদূর পর্যন্ত আমরা ক্রিটিসিজমের উপরে 16টা ক্লাস কভার করেছি। আশা করছি সবাই দেখেছো সেই সমস্ত ক্লাসের ভিডিওগুলো ক্রনোলজিক্যালি। যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেল থেকে সেই সমস্ত অংশের ভিডিওগুলো আগে দেখে নেবে, তাহলে তোমাদের আজকের এই ক্রিটিসিজম বুঝতে সুবিধে হবে। লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এই সিরিজে আমরা প্রত্যেকটা ক্লাস ইন ডিটেইল কভার করছি, আশা করি ক্রনোলজিক্যালি। এর আগে পর্যন্ত সমস্ত ক্লাসগুলো সবাই ফলো করেছো। যদি না করে থাকো ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি ক্লাসের লিঙ্ক আমি দিয়ে রাখছি, পারলে একবার ফলো করে নেবে, তাহলে লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম নিয়ে আর কারোরই কোনো অসুবিধে থাকবে না। ইংলিশে ইউজিসি নেট ডাব্লিউবি সেট এবং কলেজ ও ইউনিভার্সিটি স্টুডেন্টরা যাদেরই লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম নিয়ে ভীতি রয়েছে, আশা করি এই সমস্ত ক্লাসগুলো একবার কভার করার পরে কারোরই আর লিটারারি থিওরি আর ক্রিটিসিজম বুঝতে কখনোই কোনো অসুবিধা হবে না। তাই যারাই আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসের নোটিফিকেশন আর তোমার মিস হবে না। এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এছাড়াও আমাদের এই চ্যানেলে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, ডাব্লিউবি এসএলএসটি, মাদ্রাসা সার্ভিস কমিশন, আপার প্রাইমারি টেট, বিপিএসসি 4.0, ইউজিসি নেট, সেট, ওয়েস্ট বেঙ্গল এইচএস, ত্রিপুরা টিজিটি, পিজিটি এই সমস্ত কোর্সেসগুলো আমাদের পেইড মেম্বারশিপ গ্রুপে পেয়ে যাচ্ছ, যেখানে মান্থলি খুব স্বল্প মূল্যে তোমরা এই প্রত্যেকটা এক্সামের ফুল কোর্স কিন্তু তোমরা প্রত্যেকটি ক্লাস ইন ডিটেইল ডিসকাশন এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটের সিরিজ সহ পেয়ে যাচ্ছ। তাই যারা ইচ্ছুক, ডেসক্রিপশন বক্সে আমি আমাদের মান্থলি পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক প্রোভাইড করছি, তোমরা চাইলে জয়েন করতে পারো। এছাড়াও এই ধরনের প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ফুল সিলেবাস নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও তোমরা আমাদের এই চ্যানেল থেকে পারচেস করতে পারো। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলি তোমাদের আগামী পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণই হেল্পফুল হবে। এছাড়াও ইংলিশ রিলেটেড যাবতীয় কোয়ারিজের জন্য তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপও জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সমস্ত কিছুর সাথে উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, আজকের ক্লাসে আলোচনা করব রিডার রেসপন্স অ্যান্ড রিসেপশন থিওরি নিয়ে। তো সবার প্রথমেই বলি রিডার রেসপন্স থিওরি। রিডার রেসপন্স থিওরি হচ্ছে একটা টেক্সটের কোনো একক বা স্থির মানে থাকবে না, মানে রিডারই তার অর্থ তৈরি করে দেবে, সেটাকেই বলা হচ্ছে রিডার রেসপন্স। আর রিসেপশন কি? এটা অনেকটা সেই রিডার রেসপন্সের মতোই, তবে দৃষ্টিভঙ্গিটা আর একটু বড় এর ক্ষেত্রে এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। এটা মূলত জার্মানিতে হান্স রবার্ট জসের দ্বারা শুরু হয়েছিল। সেখানে আমরা দেখেছিলাম একটা বই যখন প্রথম প্রকাশিত হয়েছিল তখন মানুষ যেভাবে দেখছে, 100 বছর পরে মানুষ কিন্তু সেই বইটাকে সেভাবে দেখে না। একেই বলা হচ্ছে হরাইজন অফ এক্সপেকটেশনস বা প্রত্যাশার দিগন্ত। সময়ের সাথে সাথে মানুষের রুচি, মানুষের রাজনীতি, মূল্যবোধ ইত্যাদি সবকিছু বদলে যাচ্ছে এবং বদলাচ্ছে বলেই একই গল্পের অর্থও কিন্তু বদলে যেতে থাকে। যেমন শেক্সপিয়ারের নাটক এলিজাবেথেন যুগে যেভাবে সেটার প্রশংসা হতো বা সমাদৃত হতো, আজ তার ব্যাখ্যা করো সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন দাঁড়াবে, তাই না? তাই রিডার রেসপন্সে আমরা দেখতে পাবো কি না, রিডার্সদের মানসিক বা ব্যক্তিগত প্রতিক্রিয়া। আর রিসেপশনে আমরা কি দেখতে পাবো, একটা নির্দিষ্ট ঐতিহাসিক সময়ে রিডার্সদের সমষ্টিগত প্রতিক্রিয়া। রিডার রেসপন্সের উদ্দেশ্য থাকবে যে রিডার কিভাবে একটা লেখাকে অনুভব করছে সেটা দেখা। আর রিসেপশন থিওরিতে আমরা দেখতে পাবো সময়ের সাথে সাথে একটা লেখার গ্রহণযোগ্যতা কিভাবে পাল্টাচ্ছে তার উপরে দৃষ্টি আরোপ করা হচ্ছে। রিডার রেসপন্স থিওরিতে বইটা পড়ে কি বুঝলাম সেটা জানবো, আর রিসেপশন থিওরিতে ইতিহাসের পাতায় বিভিন্ন সময়ে মানুষ এই বইটি কিভাবে গ্রহণ করেছে সেটা সম্পর্কে জানবো। বোঝা গেছে? তো দেখো, এই রিডার রেসপন্স এবং রিসেপশন থিওরিটা রিয়াকশন এগেনস্ট ফর্মালিজম অ্যান্ড অবজেক্টিভিজম। এই তত্ত্বগুলোর উৎপত্তি মূলত হয়েছিল 1960 এবং 70-র দশকে, যেখানে মূলত ফর্মালিজম, নিউ ক্রিটিসিজম ইত্যাদির প্রতিবাদ স্বরূপ এটাকে আমরা দেখতে পেয়েছিলাম। নিউ ক্রিটিসিজম কি বিশ্বাস করতো যে একটা কবিতার বা গল্পের কেবল সেই টেক্সটের ভেতরেই যে অর্থ থাকবে সেটাই কেবল তার অর্থ। তারা লেখকের জীবন বা রিডার্সদের অনুভূতিকে গুরুত্ব দিত না। কিন্তু এর প্রতিবাদে স্কলাররা কি বলেন না, রিডার ছাড়া তো
কোনো টেক্সট কিছুই নয়, রিডার ছাড়া টেক্সট মৃত, অর্থাৎ পাঠক যখন বইটা পড়ে তখনই তার অর্থ তৈরি হয়। এই চিন্তাধারা থেকেই কিন্তু এই যে থিওরিগুলো এগুলোর জন্ম হয়। কারণ ফর্মালিজম কি বলতো? ফর্মালিজম বলতো প্রত্যেকটা কিছুরই একটা করে নির্দিষ্ট ফর্ম বা স্ট্রাকচার রয়েছে এবং সেই ফর্ম বা স্ট্রাকচারটা বুঝে তার ভেতরকার সত্যিকারের অর্থ পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। কিন্তু এই তত্ত্বগুলো কি বলছে? যে অর্থ কখনো টেক্সটের ভেতরে থাকে না, রিডার্সদেরকে ফোকাস করে হয়। তাহলে এক্ষেত্রে আমরা ফর্মালিজমকেও বাতিল করে দিচ্ছি, নিউ ক্রিটিসিজমকেও বাতিল করে দিচ্ছি। মানে জানা হয়েছিল কি যে আইদার টেক্সটের ভেতর থেকে অর্থ, আর নিউ ক্রিটিসিজমে প্রত্যেক কিছুরই স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারটা বুঝতে পারলে আমরা প্রকৃত সত্যে পৌঁছতে পারবো। আর কি টেক্সটের উপরে গুরুত্ব, কিন্তু এখানে বলা হচ্ছে না কোনো কিছুতেই টেক্সটের উপরে গুরুত্ব আরোপ করা যাবে না, বা কোনো কিছুরই প্রকৃত কোনো অর্থ নেই, কারণ অর্থ তো রিডার্সদের উপরে নির্ভর করে। একটা পাঠক টেক্সটটাকে কিভাবে নেবে এটা সম্পূর্ণ তারই ওপর নির্ভর করে, এবং এই চিন্তাধারা থেকে এই তত্ত্বগুলোর জন্ম হয়েছে। তাই আমরা এটাকে বলতে পারি অ্যাজ এ রিয়াকশন এগেনস্ট ফর্মালিজম, রিয়াকশন এগেনস্ট অবজেক্টিভিজম, তাই না? আর টেক্সট কেন্দ্রিক সেই সমস্ত ক্রিটিসিজমের বিরুদ্ধে ছিল এটা। আগে কেবল টেক্সটের ভেতরেই অর্থ থাকতো, মানা হতো, সেক্ষেত্রে রিডার্সদেরকে প্যাসিভ বা নিষ্ক্রিয় মনে করা হতো। কিন্তু এই তত্ত্বটাতে আমরা কি দেখতে পাচ্ছি? না, রিডার্সরা সক্রিয়। অর্থ সৃষ্টি হয় রিডার্স এবং টেক্সটের পারস্পরিক ক্রিয়ার ফলে। টেক্সটের ভেতরের কোনো স্ট্রাকচার বা অর্থ বুঝতে কোনো স্ট্রাকচার বা কাঠামো কিন্তু কাজ করে না, তাই না? সাহিত্যিক অর্থ কখনোই স্থির নয়, পরিবর্তনশীল। ফলে কি হচ্ছে? ফর্মালিজম নিউ ক্রিটিসিজমকে অপোজ করছে, এটা বোঝা যাচ্ছে। তাই আমরা বলতে পারি যে এই চিন্তাধারা কিন্তু ফর্মালিজমের এগেনস্টে, নিউ ক্রিটিসিজমের এগেনস্টে, অবজেক্টিভিজমের এগেনস্টে এসেছিল, এবং এই সমস্ত চিন্তাধারা থেকেই এই তত্ত্বগুলোর জন্ম হয়েছিল। কারা কারা যুক্ত ছিলেন এখানে? এই তত্ত্বের বিকাশে দুটো অঞ্চলের সেই স্কলাররা প্রধান ভূমিকা পালন করেছিলেন। আমেরিকান গোষ্ঠীতে আমরা দেখতে পাবো লুইস রোজেনব্লাট, স্ট্যানলি ফিশ, ডেভিড ব্লিচ, এবং জার্মানে দেখতে পাবো যেখানে আমরা রিসেপশন থিওরি পাবো, সেখানে আমরা দেখতে পাবো কনস্ট্যান্স স্কুল, যেখানে আমরা হান্স রবার্ট জসকে দেখতে পাবো, উলফগ্যাং আইজারকে দেখতে পাবো। হান্স রবার্ট জস কি বলেছিলেন? তিনি ইতিহাসের প্রেক্ষাপটে সাহিত্যকে দেখার কথা বলেছিলেন। আর উলফগ্যাং আইজার কি বলেছিলেন? সেই ইমপ্লাইড রিডার এবং টেক্সটের গ্যাপ বা শূন্যস্থান নিয়ে তিনি কাজ করেছিলেন। তাহলে এক্ষেত্রে আমরা দুটো গোষ্ঠীকে দেখতে পাবো, আমেরিকান গোষ্ঠী এবং জার্মান গোষ্ঠী। তাহলে আমরা রিডার রেসপন্স থিওরি হিসেবে জানলাম যে এটা ফর্মালিজম, নিউ ক্রিটিসিজম, অবজেক্টিভিজমের বিরুদ্ধে আচরণ করেছিল, এগুলোর প্রতিক্রিয়া স্বরূপ দেখা দিয়েছিল। মূলত এর সাথে আমেরিকান কিছু স্কলার এবং জার্মান কিছু স্কলার যুক্ত ছিল, এবং এই তত্ত্বে কি দেখতে পাবো না, রিডারদের ওপরে বেশি ফোকাস করা হচ্ছে, যে কোনো টেক্সটের অর্থ কখনোই সেই টেক্সটের ভেতরে বা লেখকের ওপরে নির্ভর করে না, নির্ভর করে সম্পূর্ণ রিডার্সদের ওপরে। রিসেপশন থিওরিতে আবার আমরা বলছি না, এক এক সময়ের রিডার্সদের ওপরে এই টেক্সটের অর্থ এক এক রকম হয়, তাই এক এক সময়ে টেক্সটের অর্থ এক এক সময় ভিত্তিক রিডার্সদের ওপরে নির্ভর করে। বোঝা গেছে? দেখো, রেটোরিক্যাল দৃষ্টিভঙ্গি কি এখানে? না, কিছু লেখক রয়েছেন যেমন ভার্জিনিয়া উলফ, লুইস রোজেনব্লাট, ওয়েন বুথ, এরা কি বলেছিলেন? না, লেখক পাঠকের ওপরে প্রভাব ফেলার কৌশল ব্যবহার করেন। টেক্সট পাঠকের মধ্যে একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া তৈরি করে, আর যে কোনো টেক্সট বা পড়া এটা একটা সক্রিয় প্রক্রিয়া। তাহলে আগে আমরা কি জানতাম? যে একটা টেক্সটের অর্থ কি সেটা আমাদের জানা জরুরি, কিন্তু এখন কি তৈরি হচ্ছে জিনিসটা? না, পাঠক কিভাবে বা রিডার কিভাবে সেই অর্থটা তৈরি করে সেটাই হচ্ছে প্রশ্ন। কারণ টেক্সটের মানে রিডার্সদের মধ্যে একটা নির্দিষ্ট প্রতিক্রিয়ার উপরে নির্ভর করে, তাই না? তাই যে কোনো রিডার কিভাবে একটা অর্থ তৈরি করে সেটাই মূলত লক্ষণীয় বস্তু। দার্শনিক ভিত্তি কি? না, ফেনোমেনোলজি। দেখো, রিডার রেসপন্স থিওরি বোঝার জন্য আগে কিন্তু ফেনোমেনোলজিকে বুঝতে হবে। কি এই ফেনোমেনোলজি? ফেনোমেনোলজি হচ্ছে এমন একটা দর্শন যেটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং চেতনা নিয়ে কাজ করে। ফেনোমেনোলজির মূল কথা হচ্ছে কোনো বস্তু বা বিষয়ের নিজস্ব কোনো পরম অর্থ নেই, বরং আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় এবং মন দিয়ে তাকে কিভাবে অনুভব করছি সেটাই আসল। তাই এটাকে ফেনোমেনোলজিকে প্রপঞ্চ বিজ্ঞান বলা হচ্ছে। মানে ব্যক্তিগত অভিজ্ঞতা ভিত্তিক এটা, এবং চেতনা নিয়ে বা কনসিয়াসনেস নিয়ে কাজ করে। ফেনোমেনোলজির মূল ধারণাগুলো হচ্ছে কি?
না এক্সপিরিয়েন্স? ধরো একটা গোলাপ ফুল দেখা হচ্ছে, বিজ্ঞান কি বলবে? এই গোলাপ ফুলটা একটা উদ্ভিদ, একটা নির্দিষ্ট রংগন্ধ আছে, কিন্তু ফেনোমেনোলজি কি বলবে? না, গোলাপটা দেখার সময় রিডার্সদের, সরি, যারা দেখছে তাদের মনে যে বিশেষ অনুভূতি বা সৌন্দর্যের অভিজ্ঞতা হচ্ছে, সেটাই ওই গোলাপের আসল সত্য। তার রং কি, গন্ধ কি, উদ্ভিদ নাকি, এইসব কোনো কিছু জরুরি নয়। আর কি? কনসিয়াসনেস। ফেনোমেনোলজির যে প্রবর্তন করেছিলেন এডমান্ড হুসাল, তিনি কি বলেন? না, আমাদের চেতনা সবসময় কোনো না কোনো কিছুর প্রতি নিবদ্ধ থাকে। মানে যখন কিছু চিন্তা করা হবে, তার নির্দিষ্ট কোনো বিষয় অবশ্যই থাকবে, অর্থাৎ বিষয় এবং বিষয়ীর একটা সম্পর্ক কিন্তু অবিচ্ছেদ্য থাকবে। আর ফেনোমেনোলজিতে বলা হয় কোনো বিষয়কে বোঝার আগে আমাদেরকে পূর্বজ্ঞান বা সংস্কারটাকে সরিয়ে রাখতে হবে, যেটাকে ব্র্যাকেটিং বলে। অর্থাৎ আগে থেকে কোনো ধারণা বা কোনো অভিজ্ঞতা সরাসরি নিয়ে কিন্তু কোনো কিছুকে বোঝা যাবে না, সেটাকে সরিয়ে রেখে বুঝতে হবে। তো সাহিত্যে ফেনোমেনোলজির প্রয়োগটা কিভাবে ঠিক হবে? যেমন ধর একটা বই কি একটা সাদা কাগজে কালির প্রয়োগ ছাড়া আর কিছু নয়, কিন্তু রিডাররা যখন এটাকে পড়বে তখনই এটা জীবন্ত হয়ে উঠবে। তাই একজন রিডার তার যে কনসিয়াসনেসটা, এটা যখন তার সাথে যুক্ত করছে তখন সেটা জীবন্ত হয়ে উঠলো। রিডার তার নিজের অভিজ্ঞতা দিয়ে বইয়ের চরিত্র বা দৃশ্যগুলো নিজের মনের ভেতরে তৈরি করলো। তাই বইয়ের অর্থ লেখকের চেয়ে রিডারের অভিজ্ঞতার ওপরেই কিন্তু বেশি নির্ভর করে, তাই না? তাই ফেনোমেনোলজি হচ্ছে কোনো বস্তুর ভেতরের গঠন কি, মানে কি, সেই সমস্ত কিছু না জেনে বরং সেই বস্তুটা আমাদের মনে কি প্রভাব ফেলছে, আমরা তার সম্পর্কে কি অনুভব করছি, এটাই বিশ্লেষণ করা। আর এই ফেনোমেনোলজি না জানলে কিন্তু রিডার রেসপন্স থিওরিটা বোঝা কষ্টকর হবে। তাই এটা বোঝার জন্য এই ফেনোমেনোলজিটা আগে বুঝতে হবে। ফেনোমেনোলজি কি না, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা যখন কোনো কিছুকে অনুভব করি, সেই যে অনুভূতি, সেটাই হচ্ছে সেই বস্তুর প্রকৃত অর্থ। আদারওয়াইজ কিন্তু সেই বস্তু বা সেই বিষয়ের কোনো অর্থই থাকে না। তাই ফেনোমেনোলজিকে বলা হচ্ছে প্রপঞ্চ বিজ্ঞান, বা এমন একটা দর্শন যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা এবং চেতনা নিয়ে কাজ করে। বোঝা গেছে? কারণ এই রিডার রেসপন্স থিওরিতেও আমরা কি দেখছি, যে এখানে টেক্সটটা কিন্তু মূল বিষয় নয়, রিডার্সরা মূল বিষয়। একটা লেখক একটা টেক্সট লিখলেন, এক্ষেত্রে লেখকও প্যাসিভ হয়ে গেল, টেক্সটটাও প্যাসিভ হয়ে গেল, এবং রিডার যিনি পড়বেন তিনি যতক্ষণ না নিজের কনসিয়াসনেসটাকে এর সাথে যুক্ত করছেন ততক্ষণ কিন্তু এর কোনো অর্থ দাঁড়াচ্ছে না। যখন রিডার এটাকে পড়বে তখনই রিডারদের দৃষ্টিভঙ্গি থেকে রিডাররা কি অনুভব করলেন টেক্সটটা সম্পর্কে, তিনি কি ভাবলেন টেক্সটটা সম্পর্কে, সেই অভিজ্ঞতা সেই অনুভূতির ওপরই কিন্তু টেক্সটটার মানে নির্ভর করছে। বোঝা গেছে? রিডার রেসপন্স এটাই বলছে। আর রিসেপশন কি বলছে? একটা নির্দিষ্ট পার্টিকুলার সময়ে রিডার্সদের যে প্রতিক্রিয়া বা ওই টেক্সট সম্পর্কে যে অনুভূতি, সেটাকেই ফোকাস করছে। তাহলে রিডার রেসপন্স এবং রিসেপশন থিওরিতে আমরা দেখতে পাচ্ছি ফেনোমেনোলজিটা খুবই ওতপ্রোতভাবে যুক্ত। আশা করি বুঝতে পেরেছো, কারণ ফেনোমেনোলজি মানে কি? চেতনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার একটা সংমিশ্রণ। কোনো বিষয়কে নিজের অনুভূতি দ্বারা বোঝা, আমি কোনো বিষয় সম্পর্কে কি অনুভব করব সেটা ব্যক্ত করব যখন, সেটাই তার অর্থ দাঁড়াবে। এবং এখানেও আমরা তাই দেখছি রিডার রেসপন্স এবং রিসেপশন থিওরিতে। তাই বলা হয়েছে ফেনোমেনোলজি আগে বুঝতে হবে রিডার রেসপন্স এবং রিসেপশন থিওরি বুঝতে গেলে। দেখো, জার্মান দার্শনিক এডমান্ড হুসাল ছিলেন ফেনোমেনোলজির জনক বা ফাউন্ডার। তাহলে ফেনোমেনোলজির ফাউন্ডার কে আশা করি বোঝা গেল। প্রপঞ্চ বিজ্ঞান কেন পঞ্চ ইন্দ্রিয়ের সাথে যুক্ত? তো প্রপঞ্চ বিজ্ঞানের জনক হচ্ছে এডমান্ড হুসাল। তিনি রিডার রেসপন্স থিওরির মূলে থাকা চেতনা এবং অভিজ্ঞতার ধারণাগুলোকে যুক্ত করেছেন, বা এই ধারণাগুলোর মূল প্রবর্তন কিন্তু তিনি করেছেন। দেখো, এই যে কোর আইডিয়াস, ফেনোমেনন মানে কি? যেটা চেতনায় প্রকাশিত হয়, অ্যাপিয়ারেন্স। অবজেক্টস এক্সিস্ট for us only as they appear to consciousness. কোনো বস্তু তখনই অর্থপূর্ণ হয় যখন তার চেতনার প্রকাশ পায়। বোঝা গেছে? চেতনা দ্বারা সেই বস্তুটার সাথে আমরা যুক্ত না হলে তার অর্থ প্রকাশই পাবে না। আমাদের কনসিয়াসনেস যখন সেই বস্তুর সাথে যুক্ত হবে, বা কখনো যদি কোনো বস্তুর সাথে কোনো কনসিয়াসনেস না যুক্ত হয়, অর্থ তার প্রকাশিত হবে না। তাহলে কোনো অর্থ তখনই অর্থপূর্ণ
যখন সেটা কনসিয়াসনেসের সাথে যুক্ত হয়। কনসিয়াসনেস সব সময় কোনো কিছুর দিকে নির্দেশিত থাকে ইন্টেনশনালি। বোঝা গেছে? ইন্টেনশনালিটি মানে উদ্দেশ্যমূলকতা। আমাদের চেতনা বা মন কখনো শূন্য থাকে না, এটা সবসময় কোনো না কোনো কিছুর দিকে ধাবিত হবেই, এটাই তিনি বলেছেন। তার হুসার্লের যে দর্শন, তার দর্শনের এটা একটা স্তম্ভ কি না ধারণা। ধারণা মানে কি না আমাদের চেতনা বা মন কখনোই শূন্য বা ফাঁকা থাকবে না, কোনো না কোনো কিছুর দিকে একটা ধাবিত হবেই, এটাকে তিনি ধারণা বলেছেন। তার মানে সহজ কথায় বলতে গেলে যখন আমরা কোনো কিছু ভাবি সেটা নিশ্চয়ই কোনো বিষয়ের ওপরে ভাবি। যখন কোনো কিছু ভালোবাসি বা কাউকে ভালোবাসি, নিশ্চয়ই একটা মানুষ থাকে বা কোনো বিষয় থাকে, সেটাকে ভালোবাসি। অর্থাৎ চেতনা এবং চেতনার বিষয় একে অপরের সাথে যুক্ত। তাহলে চেতনা মানে কি আমাদের সেই অনুভূতিটা, এবং সেই অনুভূতিটা কোনো না কোনো একটা বিষয়, মানুষ ইত্যাদি সম্পর্কে তো অবশ্যই হতে হবে। তাহলে এই যে বিষয় এবং বিষয়ী যেটা বলেছিলাম, তাই না, অবজেক্ট, চেতনার বিষয় এবং চেতনা কনসিয়াসনেস এবং অবজেক্ট, বোঝা গেছে? সি এবং ও দ্বারা বলছি, এই দুটো ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িত। বোঝা গেল? আর কি না, হুসার্ল একটা বিশেষ পদ্ধতির কথা বলেছেন যেটাকে বলা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল রিডাকশন। এটা কি জিনিস না, এটা একটা বিশেষ পদ্ধতি যেটাকে ব্র্যাকেটিংও বলা হয়। কোনো বিষয়কে তার আসল রূপে বোঝার জন্য আমাদের উচিত সেই বিষয়ের আগে, মানে আমাদের আগের সমস্ত ধারণা সেই বিষয় সম্পর্কে বা বৈজ্ঞানিক জ্ঞানকে বা সংস্কারকে একটা ব্র্যাকেটের ভেতরে আটকে রাখা। কোনো কিছু ধরো আমরা বুঝতে চলেছি, তো সেই জিনিস সম্পর্কে আমাদের পূর্ব জ্ঞান, সংস্কার, বৈজ্ঞানিক জ্ঞান সবকিছুকে আমাদেরকে একটা ব্র্যাকেটে রাখতে হবে, তবেই না আমরা সেই জিনিসটাকে পুরোপুরি বুঝতে পারবো। আগে থেকে থাকা কোনো অভিজ্ঞতাকে আমরা প্রয়োগ করতে পারি না কিছু বুঝতে গেলে, যাতে আমরা কোনো পূর্ব ধারণা ছাড়াই কোনো অভিজ্ঞতাকে তার বিশুদ্ধ রূপে অনুভব করতে পারি। তার জন্য সেই সমস্ত পূর্ব ধারণাকে একটা ব্র্যাকেট বা একটা গণ্ডির মধ্যে রেখে সেটাকে বাদ দিয়ে আমাদেরকে সেটা বুঝতে যেতে হবে, তবেই আমরা বিশুদ্ধ জ্ঞান পাবো সেটা সম্পর্কে। বোঝা গেছে? তিনি এই সম্পর্কে নোয়েসিস এবং নোয়েমার ধারণা দিয়েছিলেন। নোয়েসিস কি? মনের সেই কাজ বা প্রতিক্রিয়া, মানে দেখার কাজ, মনে করার কাজ। আর নোয়েমা কি? মনের সেই কাজের বিষয়বস্তু, অবজেক্ট, যেটা যেটা দেখি আমরা, যেটা করি আমরা সেটা। এবং তার জীবনের শেষের দিকে তিনি লাইফ ওয়ার্ল্ড ধারণাটাও নিয়ে এসেছিলেন, মানে আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার জগৎ, যা কোনো বিজ্ঞান বা তত্ত্বের আগে আমাদের কাছে ধরা দেয়। এই জগৎটাই আমাদের সমস্ত চিন্তার ভিত্তি তিনি বলেছিলেন। তার রিডার রেসপন্স থিওরির প্রভাব আমরা লক্ষ্য করেছিলাম। রিডার রেসপন্স থিওরিস্টরা হুসার্লের এই ধারণাগুলোকে ব্যবহার করে দেখিয়েছেন যে একটা টেক্সটের অর্থ কোনো স্বাধীন বস্তু নয়, বরং একটা পাঠকের চেতনার সৃষ্টি কোনো জিনিস। কারণ পাঠক তার ইন্টেনশনালিটি দিয়ে টেক্সটের শব্দগুলোকে মানসিক চিত্রে একটা রূপান্তর করে দিচ্ছে। পাঠক তার নিজস্ব লাইফ ওয়ার্ল্ড বা অভিজ্ঞতা থেকে সাহিত্যের মানে খুঁজে পাচ্ছে। তাহলে তিনি বলেছিলেন বাহ্যিক ধারণা বাদ দিয়ে শুধু চেতনার অভিজ্ঞতা বিশ্লেষণ করতে হবে। এছাড়াও তিনি গুরুত্ব দিয়েছিলেন চেতনা তৈরিতে, কারণ অর্থ বস্তুতে নয়, চেতনায় তৈরি হয়। তিনি ন্যাচারালিজম এবং অবজেক্টিভিজমকে রিজেক্ট করেছিলেন, কারণ এখান থেকেই রিডারের চেতনার গুরুত্বটা শুরু হয়, তাই তিনি এই দুটোকে রিজেক্ট করেছিলেন। বোঝা গেছে? এরপরে আমরা দেখতে পাবো মার্টিন হেইডগারকে। মার্টিন হেইডগার ছিলেন এডমান্ড হুসার্লের ছাত্র, কিন্তু তিনি এই ফেনোমেনোলজিকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। এই যে রিডার রেসপন্স এবং রিসেপশন থিওরি, এতে তার প্রভাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি অস্তিত্ব মানে এক্সিস্টেন্স এবং ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যাকে দর্শনের একটা মূল বিষয় করে তুলেছিলেন। তার প্রধান গ্রন্থ হচ্ছে বিং অ্যান্ড টাইম, যেটা 1927 এসেছিল। এটা হচ্ছে 20th সেঞ্চুরির সব থেকে প্রভাবশালী দার্শনিক বইগুলোর একটা। এখানে তিনি মানুষের অস্তিত্ব বা এক্সিস্টেন্সের প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন। তিনি এখানে ডাজাইন বা ডিজাইন নিয়ে আলোচনা করেছেন। এটা তার মূল ধারণাগুলোর মধ্যে একটা। হেইডগার মানুষকে কেবল মানুষ না বলে ডাজাইন বা ডাজাইন বলে বলেছেন। ডাজাইন মানে কি? ডাজাইন মানে বিং দেয়ার, সেখানে থাকা। মানুষ সবসময় একটা নির্দিষ্ট জগৎ বা পরিস্থিতির মধ্যে থাকে, সে জগৎ থেকে তাকে আলাদা করা যায় না, বা জগৎটা থেকে তো সে আর আলাদা হবে না, সেটাকেই বলা হচ্ছে ডিজাইন। তাহলে ডিজাইন কি না, হিউম্যান বিং ইজ এক্সিস্টিং ইন দ্য ওয়ার্ল্ড, মানব অস্তিত্ব বা জগতের অবস্থানকারী একটা সত্তা।
বিং ইন দ্য ওয়ার্ল্ড। হুসাল মনে করতেন আমরা জগৎকে ব্র্যাকেটিং করে পর্যবেক্ষণ করতে পারি, কিন্তু হেইডগার কি বলেন যে আমরা জগতের ভেতরেই তো জন্মাই এবং বড়ও হই, তাই জগৎ থেকে নিজেকে আলাদা করে দেখা আমাদের পক্ষে অসম্ভব, হবে না সেটা। কারণ কি? কারণ একটা রিডার যখন একটা বই পড়ছে, সে তো তার সামাজিক জগৎ, ব্যক্তিগত জগৎ, মানসিক জগৎ, এই সমস্ত কিছু নিয়েই বইটা পড়বে। এই সমস্ত কিছু থেকে বাইরিয়ে বা বাদ দিয়ে এগুলোকে তো বইটা আর পড়তে পারবে না। এটাই তিনি বলতে চেয়েছেন। তার বক্তব্য কি না, দর্শন দীর্ঘদিন ধরে এই যে বিং, এই প্রশ্নটাকে কিন্তু উপেক্ষা করে আসছে, কিন্তু এটা হবে না। মানুষ আধুনিক প্রযুক্তি ও বিভ্রান্তিতে নিজেকে হারাচ্ছে। সত্য কখনো স্থির জিনিস নয়, সেটা কন্টিনিউয়াস, একটা সব সময় ঘটে থাকে। তিনি হারমেনিউটিক্সের কথা বলেছিলেন, এটা তার সবচেয়ে বড় অবদান। হারমেনিউটিক্স কি না, হেইডগারের মতে এটা হচ্ছে ব্যাখ্যার বিজ্ঞান। তিনি বলেন যে মানুষের অস্তিত্বই হলো ব্যাখ্যা করা। আমরা সবসময় জগৎকে বা কোনো টেক্সটকে আমাদের সেই পূর্ব জ্ঞানের ভিত্তিতে বোঝার চেষ্টা করি। এছাড়া তিনি প্রাকবোধ, প্রি আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলেছেন। তিনি মনে করতেন যে কোনো কিছুকে বোঝার আগে আমাদের মাথায় কিছু না কিছু ধারণা থাকে। আমরা পুরোপুরিভাবে নিরপেক্ষ হয়ে আর কোনো কিছু পড়তে পারি না, কিছু না কিছু মাথায় আমাদের থেকেই যায়। রিসেপশন থিওরিতে হান্স রবার্ট জস যেটা হরাইজন অফ এক্সপেকটেশনস বা যে দিগন্তের কথা বলেছেন, সেটা কিন্তু এই যে ধারণা থেকেই এসেছে। তাহলে হেইডগারের মতে কোনো সত্য স্থির বস্তু নয় যেটা বইয়ের ভেতরে লুকানো আছে। সত্য বা অর্থ হচ্ছে একটা ঘটনা যেটা ঘটছে যখন একজন রিডার একটা টেক্সটের সংস্পর্শে আসছে। তিনি বলতেন যে ভাষা হচ্ছে অস্তিত্বের একটা ঘর, আর পাঠক ভাষার মাধ্যমেই লেখক বা টেক্সটের জগতের সাথে কিন্তু পরিচিত হয়। তাহলে দেখতে পাচ্ছি হুসাল গুরুত্ব দিয়েছেন কনসিয়াসনেসের ওপরে, আর হেইডগার গুরুত্ব দিয়েছেন এক্সিস্টেন্সের ওপরে, যে আমরা যে জগতে কিভাবে টিকে আছি এবং কিভাবে ব্যাখ্যা করছি সেটার উপরে তিনি জোর দিয়েছেন। আর হুসাল জোর দিয়েছেন যে আমরা কিভাবে ভাবছি এটার ওপরে। মানে হেইডগার শিখিয়েছেন যে রিডার কোনো নিষ্ক্রিয় দর্শক নয়, রিডার বা পাঠক তার নিজস্ব জগৎ, ইতিহাস এবং সংস্কার নিয়েই টেক্সটকে ব্যাখ্যা করবে। ব্র্যাকেটিং পদ্ধতিটা ঠিক অ্যাপ্লিকেবল নয়, তিনি বোঝাতে চেয়েছেন। এটাই তার সাথে তার গুরুর পার্থক্য। তার এই চিন্তাধারাই পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে হ্যান্স জজ গাদামের মাধ্যমে সাহিত্য তত্ত্বে একদমই পূর্ণতা পেয়েছিল। তার শিল্প দর্শনের প্রধান উৎস হচ্ছে তার এই যে বিখ্যাত প্রবন্ধ দ্য অরিজিন অফ দ্য ওয়ার্ক অফ আর্ট। শিল্পকলা এবং সত্যের সম্পর্ক নিয়ে তার ধারণা সম্পূর্ণ আলাদা, মানে প্রথাগত যে সমস্ত অ্যাস্থেটিসিজম তার থেকে আলাদা। তার মতে সত্য কোনো বৈজ্ঞানিক তথ্য বা গাণিতিক নির্ভুলতা নয়। দেখো এই যে গ্রিক শব্দ এলেথেইয়া, এলেথেইয়া মানে কি? এলেথেইয়া বা অ্যালেথেইয়া ব্যবহার করেছেন তিনি, যার অর্থ হচ্ছে উন্মোচন, আনকনসেলমেন্ট। বোঝা গেছে? আনকনসেলমেন্ট মানে শিল্পকলা এমন কিছু যা সত্যকে লুকিয়ে থাকা অবস্থা থেকে আমাদের সামনে টেনে আনে। তিনি শিল্পের ভেতরে একটা চিরন্তন লড়াই বা টানাপোড়েনকে দেখতে পান সব সময়। তিনি ওয়ার্ল্ড বলতে মানুষের সমাজ, সংস্কৃতি, অর্থ এবং ইতিহাসের জগৎ যেটা শিল্প উন্মোচন করে সেটাকে বলেছেন। আর পৃথিবী বলতে তিনি বলেছেন এটা হচ্ছে সেই কাঁচা মাল যেটা নিজেকে লুকিয়ে রাখতে চায় বা যেটা রহস্যময়। শিল্পের কাজ হচ্ছে এই যে রহস্য বা অন্ধকারের রহস্যের বুক থেকে ওয়ার্ল্ড বা নতুন অর্থটাকে বের করে আনা। বোঝা গেছে? ওয়ার্ল্ড মানে তিনি জগৎ, আর আর্থ মানে পৃথিবী বলছেন। আর ওয়ার্ল্ডটাকে তিনি সমাজ, সংস্কৃতি, অর্থ এবং ইতিহাসের জগৎ বা শিল্প হিসেবে উন্মোচন করছেন, আর আর্থটাকে সেই কাঁচা মাল বলছেন। তাই তিনি বলছেন যে শিল্পের কাজ হচ্ছে এই যে কাঁচা মাল থেকে এই জিনিসটাকে তৈরি করা, মানে আর্থ থেকে বা অন্ধকারের রহস্যের বুক থেকে ওয়ার্ল্ডকে নতুন অর্থ দেওয়া বা ওয়ার্ল্ড বা নতুন অর্থটাকে বের করে আনা। হেইডগারের কাছে শিল্প কোনো বস্তু নয়, শিল্প হচ্ছে একটা ইভেন্ট, ঘটনা। যখন রিডার বা দর্শক কোনো মহৎ শিল্পকর্মের সামনে দাঁড়ায় তখন তার পরিচিত জগৎটা বদলে যায় এবং একটা নতুন সত্যের উদয় হয়। এটাকে তিনি বলেন সেটিং টু ওয়ার্ক অফ ট্রুথ, অর্থাৎ শিল্পকর্মের মাধ্যমে সত্য নিজেকে কাজে নিযুক্ত করে। হেইডগারের এই ধারণাটা দেখায় যে একটা বই বা ছবির অর্থ আগে থেকে স্থির করা থাকে না। রিডার বা দর্শক যখন সেই শিল্পকর্মের সাথে যুক্ত হয় তখনই সেই সত্যটা উন্মোচিত হয়, মানে রিডার নিজেই সেই সত্যের সক্রিয় একটা অংশীদার হয়ে দাঁড়ায়। মানে হেইডগারের কাছে শিল্প হচ্ছে সত্যের সেই জানালা যেটা আমাদের প্রতিদিনের একঘেয়ে জীবনের আড়ালে লুকিয়ে থাকা একটা গভীর বাস্তবতাকে আমাদের সামনে হাজির করে। এই যে তিনি বলেছেন শিল্প হচ্ছে ট্রুথের প্রকাশ,
শিল্পের মাধ্যমে সত্য উন্মোচিত হয়, সত্য বৈজ্ঞানিকভাবে প্রমাণযোগ্য নয়, অর্থাৎ সাহিত্য মানুষের অস্তিত্বের সঙ্গে যুক্ত। এগুলোই তিনি বলেছেন। বোঝা গেছে? নেক্সট আমরা দেখব হ্যান্স জর্জ গাডমার। হ্যান্স জর্জ গাডমারের অবদান ছাড়া রিডার রেসপন্স এবং রিসেপশন থিওরি সম্পূর্ণ অসম্পূর্ণ। তিনি মার্টিন হাইডগারের ছাত্র ছিলেন। তাহলে দেখো, হুসার্লের ছাত্র হেইডগার, হেইডগারের ছাত্র ছিলেন গাডমার। তার প্রধান কাজ কি? ফিলোসফিক্যাল হারমেনিউটিক্স, মানে ব্যাখ্যার দর্শন। তার প্রধান বই ছিল ট্রুথ অ্যান্ড মেথড, 1960-তে যেটা লেখা হয়েছিল। গাদামার মনে করতেন কোনো পাঠক খালি মাথায় কোনো সম্পূর্ণ নিরপেক্ষভাবে কোনো টেক্সট পড়তে পারে না। আমাদের মাথায় কিছু না কিছু আগে থেকে থাকবেই, ধারণা হোক, সংস্কার হোক, বৈজ্ঞানিক সত্য হোক, যেটাকে তিনি প্রেজুডিস বলেছেন। তিনি প্রেজুডিস শব্দটাকে নেতিবাচক বলেননি, কিন্তু তিনি ইতিবাচক ওয়েতেই বলেছেন। তার মতে আমাদের এই যে পূর্ব সংস্কারগুলো একটা টেক্সটকে বোঝার একটা চাবিকাঠি। ইতিহাস এবং ঐতিহ্য আমাদেরকে এই সংস্কারটা দেয়। গাদামের সবচেয়ে বিখ্যাত ধারণা রিডার রেসপন্স থিওরির প্রাণ। একটা বই যখন লেখা হয়েছিল সেই সময় একটা নির্দিষ্ট সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বা দিগন্ত থাকে, সেটাই এফেক্ট করেছে বইটার উপরে। তো রিডার যখন বইটা পড়ছে তার বর্তমান সময়ের নিজস্ব একটা দিগন্ত রয়েছে। তাহলে দেখো, ব্যাখ্যা তখনই সফল হবে যখন এই দুটো দিগন্ত একসাথে মিলিত হবে, তাই না? একটা রিডার একটা সময় বসে টেক্সটটা পড়ছে, আর একটা লেখক একটা সময় বসে লিখেছিল। দুজনের সংস্কৃতি, ঐতিহ্য, ঐতিহাসিক প্রেক্ষাপট আলাদা, দুটো জিনিসের দিগন্ত আলাদা। তাহলে এই অর্থ, মানে এই টেক্সটের অর্থ তখনই ফুটে উঠবে বা এই যে ব্যাখ্যাটা তখনই সফল হবে যখন এই দুটো দিগন্ত মিশে যাবে। অতীতের টেক্সট এবং বর্তমানের পাঠক মিলে একটা নতুন অর্থ তৈরি করে, তিনি এটাই বলতে চেয়েছেন। মানে তিনি বলেন, আমরা যখন কোনো বই বা পুরোনো বই যখন আমরা পড়ি, তখন আমরা কেবল একটা বই পড়ি না, সেই বইটির ওপরে কয়েকশো বছর যত ব্যাখ্যা বা সমালোচনা হয়েছে তার প্রভাবও আমাদের মনে কাজ করে। এটাকেই তিনি বলেছেন যে হিস্ট্রি অফ ইফেক্ট। বোঝা গেছে? এই যে আমরা তার কি কনসেপ্টগুলো পাবো, ব্যাখ্যা ঐতিহাসিকভাবে নির্ধারিত, আমরা আমাদের সময়, সংস্কৃতি এবং অভিজ্ঞতা নিয়ে টেক্সট পড়ি, তাই না? হরাইজনের ধারণা তিনি দিয়েছিলেন। প্রত্যেক পাঠকেরই দৃষ্টিক্ষেত্র থাকে, যেটা বললাম, দুটো দিগন্ত থাকে। আমরা কোন সময় বসে জিনিসটা পড়ছি, সেই সময়কার সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক একটা প্রেক্ষাপট থাকে। টেক্সটটা কোন সময় লেখা হয়েছিল সেই সময়ের একটা থাকে। তাহলে হরাইজন বা দিগন্ত দুটো সময়ের আলাদা। তাহলে এই দুটো বদলে গেছে, এই দুটো বদলালে তো অর্থ বদলে যাবে, তাই না? অর্থ তো স্থির নয়, ঐতিহাসিকভাবে পরিবর্তনশীল, এটাই তিনি বলছেন। বোঝা গেছে আশা করছি। তাই তিনি প্রমাণ করেছেন যে একটা টেক্সট কোনো নির্দিষ্ট বা সঠিক অর্থ কখনো বহন করে না, বা টেক্সটে কোনো নির্দিষ্ট বা সঠিক অর্থ পুনরুদ্ধার করা সম্ভব নয়, অসম্ভব। কারণ কি? রিডার্সরাও বদলাতে থাকে এবং সময়ও বদলাতে থাকে। তাহলে রিডার্স এবং সময় যখন বদলাচ্ছে, টেক্সটের অর্থও বদলে যাবে। তার রিসেপশন থিওরির মূল কাঠামো, গাদামারের হান্স রবার্ট জসের যে রিসেপশন থিওরি, তার যে মূল স্ট্রাকচার, সেটা গ্যাডমারের এই যে হরাইজনের যে মিলন, এই ধারণা থেকে এসেছিল। কারণ গ্যাডামার শিখিয়েছেন যে ব্যাখ্যা করা মানে লেখকের মাথায় কি আছে সেটা খুঁজে বের করা নয়, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই টেক্সট আমাদের কাছে কি অর্থ বহন করছে সেটাই আবিষ্কার করা হচ্ছে ব্যাখ্যা করা। বোঝা গেছে? এটাই তিনি বলতে চেয়েছিলেন, যেটা হান্স রবার্ট জসের পরবর্তীকালের যে রিসেপশন থিওরি, সেটার মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল গ্যাডামারের এই বিশ্লেষণ। আশা করি রিডার রেসপন্স সম্পর্কে ক্লিয়ার হয়েছে। রিডার রেসপন্স কি বলতে চায়, রিডার রেসপন্স থিওরির মূল বিষয় কি, রিডার রেসপন্স থিওরিতে বিখ্যাত তাত্ত্বিকরা কারা কারা, তাদের থিওরি কি কি ছিল, তাদের বক্তব্য কি ছিল, এই সম্পর্কে আশা করি সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে। আমরা তিনজনকে দেখতে পেলাম, হুসার্লে, হেইডগার এবং গাডমার। এবং হুসার্লের ছাত্র হেইডগার, তার সাথে তার কি বিরোধ, কোথায় সহমত, এবং গ্যাডমারের সাথে হুসার্লের কোথায় পার্থক্য, তিনি কি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন, এবং গ্যাডমারের এই দৃষ্টিভঙ্গি রিসেপশন থিওরি প্রতিষ্ঠাতে কিভাবে হ্যান্স রবার্ট জসকে সাহায্য করেছিল, সেটাও আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেছে? তো এরপরে দেখো, রিসেপশন থিওরির উপর একটু ফোকাস করব। এটা মূলত দিগন্তের মিলন বা ওই যে ফিউশন অফ হরাইজন্সের এই যে ধারণা, এটাকে ভিত্তি করেই তৈরি হয়েছে বা গড়ে উঠেছে। ইতিহাসের ওপরে এর গুরুত্ব, মানে এটা মূলত ইতিহাস বা সাহিত্যের ইতিহাসের ওপরে গুরুত্ব দিয়েছে। এর মূল প্রবক্তা হিসেবে আমরা কাকে দেখব? উলফগ্যাং আইজার এবং হ্যান্স রবার্ট জসকে। রিডার রেসপন্স থিওরিতে যেখানে আমরা ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল রিডারদের কথা জেনেছিলাম, তাদের প্রতিক্রিয়ার উপরে জোর দিয়েছিলাম, রিসেপশন থিওরি সেখানে কি দেখাচ্ছে, একটা নির্দিষ্ট সময়ে সমষ্টিগত মানে কালেকটিভ অডিয়েন্সের উপরে জোর দিচ্ছে। মানে রিডার রেসপন্সের ক্ষেত্রে আমরা একটা সিঙ্গেল রিডারের কোনো টেক্সটের প্রতি যে অনুভব, যে ইমোশন,
যে কনসিয়াসনেস সেটা দেখেছিলাম। আর রিসেপশন থিওরি তারই একটি ব্রড পর্যায়ে একটা বিশেষ ক্ষেত্র বা বিশেষ সময়ে, ঐতিহাসিক সময়ে একদল রিডারদের যে প্রতিক্রিয়া তাদের উপরে গুরুত্ব দিচ্ছে। এখানে আমরা হ্যান্স রবার্ট জসের নাম সবার প্রথমেই দেখতে পাবো। তার সব থেকে বিখ্যাত ধারণা, তিনি ব্যাখ্যা সম্পর্কে কি বলেছেন, যখন কোনো নতুন বই প্রকাশিত হয় তখন পাঠকরা তাদের সমসাময়িক সেই রুচি, নৈতিকতা এবং পূর্ববর্তী সেই পড়ার অভিজ্ঞতার ভিত্তিতে তো সেটাকে বিচার করে। আর একেই তিনি কি বলেছেন, একেই তিনি বলেছেন হরাইজন অফ এক্সপেকটেশনস। যেমন ধরো 1957-এ গুস্তাভ ফ্লবার্টের যখন ম্যাডাম বোভারি প্রকাশিত হয় তখন সেটি অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছিল। কারণ কি, তৎকালীন যে সমস্ত পাঠকরা ছিল তাদের প্রত্যাশার দিগন্ত কি ছিল, একটা রক্ষণশীল গোড়া ছিল, তাই সেটা তখন অশ্লীল হয়েছিল। আর আজকের দৃষ্টিভঙ্গিতে আজ যখন সেই একই টেক্সটকে, একই বইকে আধুনিক উপন্যাসের শ্রেষ্ঠ নিদর্শন বলা হয়, কারণ আজকের দৃষ্টিভঙ্গিতে সেটা আর অশ্লীল নয়, তাই না? তাহলে এখানে আমরা দিগন্তের পরিবর্তন বা হরাইজনের চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছি। একটা কালজয়ী সাহিত্যকর্ম কেবল পাঠকদের প্রত্যাশাই পূরণ করে না, বরং সেই প্রত্যাশাকে চ্যালেঞ্জ করে এবং বদলে দেয়। আর যখন কোনো বই পাঠকদের পুরনো চিন্তাধারা ভেঙে দেয় তখন তাদের দিগন্তের পরিবর্তন ঘটে এবং পরবর্তী প্রজন্মের পাঠকরা আরো উন্নত রুচি নিয়ে বই পড়ে। এটাও বলেছেন হরাইজন চেঞ্জ, তাই না? হিস্টোরিক্যাল ইভলিউশন রিসেপশন থিওরি অনুযায়ী একটা টেক্সটের কোনো একটা চূড়ান্ত মানে থাকবে না। প্রতিটা যুগে ক্লাসিক্যাল টেক্সটকে নতুনভাবে আবিষ্কার করা যেতে পারে। শেক্সপিয়ারের নাটক 18th সেঞ্চুরিতে যেভাবে পড়া হতো 21st সেঞ্চুরিতে তার প্রাসঙ্গিকতা এবং অর্থ সম্পূর্ণ আলাদা, তাই না? সেটাই তো হচ্ছে। তাহলে আমরা এই যে রিসেপশন থিওরি, কনস্ট্যান্স স্কুল পাবো, যেখানে এই কনস্ট্যান্স স্কুলের দুই বিখ্যাত বা প্রধান চিন্তাবিদকে দেখতে পাচ্ছি। রিসেপশন থিওরিতে উলফগ্যাং আইজার এবং হ্যান্স রবার্ট জস। 1960-এর দশকের শেষ ভাগে জার্মানির ইউনিভার্সিটি অফ কনস্ট্যান্সে গড়ে ওঠা একটা অত্যন্ত প্রভাবশালী সাহিত্যতাত্ত্বিক গোষ্ঠী ছিল এই কনস্ট্যান্স স্কুল। মূলত রিসেপশন থিওরির প্রসারে প্রধান ভূমিকা পালন করেছিল এটা, যারই এই দুজন বিখ্যাত চিন্তাবিদ উলফগ্যাং আইজার এবং হ্যান্স রবার্ট জসকে নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে হ্যান্স রবার্ট জসের গুরুত্ব কি না, তিনি বলেছেন সাহিত্য ইতিহাসকে পাঠকের প্রতিক্রিয়ার ভিত্তিতে দেখা উচিত। সাহিত্য কেবল তার নিজস্ব যুগে নয়, বরং পরবর্তী সমস্ত যুগের প্রেক্ষাপটে বিচার করা হয়। পাঠক এখানে নিষ্ক্রিয় কেউ নয়, বরং অর্থের নির্মাতা হচ্ছেন পাঠক। আর সাহিত্যের বিবর্তন আর সমাজের রুচির পরিবর্তন কিভাবে একে অপরের ওপর প্রভাব ফেলে সেটাও এখানে আলোচনা করা হয়েছে দেখতে পাচ্ছি। তাই রিসেপশন থিওরিতে আমরা দেখতে পাচ্ছি একটা বইয়ের জীবন নির্ভর করছে তার রিডার্সদের উপরে। পাঠক যদি বা রিডার্স যদি বইটা পড়া বা আলোচনা করা বন্ধ করে দেয় তবে কিন্তু বইটার মৃত্যু ঘটছে, সেটাই আমরা বুঝতে পারছি। পাঠক অর্থ গঠনে ঐতিহাসিক ভূমিকা রাখে। ইতিহাসকে পাঠকের প্রতিক্রিয়ার ভিত্তিতে দেখা উচিত, মানে সাহিত্য ইতিহাসকে। এটাই ছিল হ্যান্স রবার্ট জসের মূল বক্তব্য। তার প্রধান প্রবন্ধ লিটারারি হিস্টোরি অ্যাজ এ চ্যালেঞ্জ টু দ্য লিটারারি থিওরিতে আমরা দেখতে পাই। নেক্সট আসছে উলফগ্যাং আইজার। উলফগ্যাং আইজারের মূল ধারণা কি না, ইমপ্লাইড রিডার, টেক্সট যাকে কল্পনা করে। উলফগ্যাং আইজার ছিলেন কনস্ট্যান্স স্কুলের অন্যতম স্তম্ভ। তার কাজ মূলত ফেনোমেনোলজি বা এই যে প্রপঞ্চ বিজ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি দেখিয়েছেন যে পড়ার সময় রিডারের মনের ভেতর ঠিক কি ঘটে। তার বিখ্যাত যে ওয়ার্ক ইমপ্লাইড রিডার 1974-এ, এখানে তিনি দেখিয়েছেন যে একজন লেখক কিভাবে টেক্সটের ভেতরেই পাঠকের জন্য একটা ভূমিকা তৈরি করে রাখেন। আর 1978-এ এসেছিল তার দ্য অ্যাক্ট অফ রিডিং। 1978-এ অ্যাক্ট অফ রিডিং, এটা ছিল তার সব থেকে বিখ্যাত বই, যেখানে তিনি তার পড়ার প্রক্রিয়াটাকে একটা মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা হিসেবে ব্যাখ্যা করেছেন। ইমপ্লয়েড রিডার, তিনি দু ধরনের রিডারের কথা বলেছেন। ইমপ্লয়েড রিডার বলতে অ্যাকচুয়াল রিডার, বাস্তবের সেই ব্যক্তি যে বইটা হাতে নিয়ে পড়েছে, মানে ধরো তোমরা বা আমরা যে কেউ যে বইটা হাতে নিয়ে পড়ছো। আর একটা কি ইমপ্লয়েড রিডার, মানে এটা কোনো মানুষ নয়, এটা হচ্ছে টেক্সটের ভেতরে থাকা একটা স্ট্রাকচার বা ভূমিকা। লেখক যখন লিখছেন তিনি মনে মনে একজন আদর্শ রিডারের কথাও কল্পনা করছেন এবং সেই অনুযায়ী কিন্তু সংকেত বা ক্লুগুলোকে তিনি সাজিয়ে দিচ্ছেন। তো রিডারদেরকে সেই সমস্ত ভূমিকাগুলোকে গ্রহণ করে অর্থ উদ্ধার করতে হয়, সেটাই হচ্ছে ইমপ্লয়েড রিডার। তাহলে অ্যাকচুয়াল রিডার হচ্ছে মূর্ত, আর ইমপ্লয়েড রিডার হচ্ছে বেসিক্যালি বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট আর কি, একটা ধারণা। এছাড়া ইজার বা আইজার বলেন যে কোনো লেখক একটা দৃষ্টি বা চরিত্র সম্পর্কে 100% তথ্য কখনো দেন। প্রতিটা লেখায় অনেক গ্যাপ থাকে বা ইনডিটারমিনেসি থাকে অনেক। রিডার যখন পড়ে সে তার নিজের কল্পনা, অভিজ্ঞতা এবং বুদ্ধি দিয়ে এই ফাঁকগুলো পূরণ করে। আর যেহেতু এক একজন রিডার এক একভাবে এই ফাঁকগুলো পূরণ করে, তাই এক একটি বই
এক এক জনের কাছে এক এক রকম মনে হয়। ইজার টেক্সট সম্পর্কে বলেছেন লেখকের লেখা শব্দগুলো হচ্ছে টেক্সট, আর ওয়ার্ক বলতে তিনি বলেছেন পাঠক যখন টেক্সটটা পড়ে তার অর্থ তৈরি করে তখন সেটা টেক্সট থেকে একটা ওয়ার্ক বা সার্থক সাহিত্য হয়ে ওঠে। অর্থাৎ সাহিত্য তৈরি হয় রিডার এবং টেক্সটের মাঝখানে থাকে একটা ভার্চুয়াল জায়গা। ইজার মনে করতেন যে পড়া হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া এবং রিডার যখন একটা বাক্য পড়ে সে পরবর্তী বাক্যটা কি হতে পারে সেটা নিয়ে একটা প্রত্যাশা তৈরি করে, আর যদি লেখক সেই প্রত্যাশা ভেঙে দেয় তবে রিডার তার আগের ধারণা বদলে নতুন করে একটু ভাবতে শুরু করে। এই যে ক্রমাগত পরিবর্তনের মাধ্যমেই কিন্তু কোনো কিছু বা কোনো টেক্সটের প্রকৃত অর্থ তৈরি হয়। তাই তিনি প্রমাণ করেছেন যে রিডার কোনো নিষ্ক্রিয়, কোনো গ্রহীতা নয়, ঠিক আছে? পাঠক আসলে একজন সহস্রষ্টা, কো ক্রিয়েটার। লেখক অর্ধেক পথ তৈরি করেন আর বাকি অর্ধেক পথটা কে করেন না, রিডার, যিনি সেটা হেঁটে সম্পন্ন করেন। কারণ ইজারের এই তত্ত্বগুলোই পরবর্তীকালে আমরা দেখতে পাই বিভিন্ন ফিল্ম বা ডিজিটাল মিডিয়া স্টাডিজেও ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। তাহলে আমরা তার ইমপ্লাইড রিডার সম্পর্কে জানলাম, গ্যাপস বা ইনডিটারমিনেসি সম্পর্কে জানলাম, রিডিং যে একটি সক্রিয় প্রক্রিয়া সেটা আমরা দেখলাম। বোঝা গেছে? তাহলে রিডার রেসপন্স এবং রিসেপশন থিওরির মূল যে বৈশিষ্ট্য কি না, অর্থ স্থির, রিডার সক্রিয়, টেক্সট অসম্পূর্ণ, পাঠক ফাঁক পূরণ করে দেয়, সময় এবং ইতিহাস অর্থকে প্রভাবিত করে, আর কনসিয়াসনেস অর্থ গঠনের একটা কেন্দ্র। এবং বিশিষ্ট স্কলারদেরকে দেখলাম 20th সেঞ্চুরির শুরুতে হুসার্লকে দেখতে পেলাম, ফেনোমেনোলজি তার। এর পরবর্তীতে আমরা তার ছাত্র হেইডগারকে দেখলাম, যেখানে আমরা দেখতে পেলাম তার অবদান কি, বিং আর্ট অ্যান্ড ট্রুথ। তার পরবর্তীতে আমরা গাদমারকে দেখতে পেলাম, হারমেনিউটিক্স দেখতে পেলাম। এরপরে আমরা জসকে দেখতে পেলাম, হরাইজন অফ এক্সপেকটেশনস, জসের দিগন্ত। এছাড়াও আমরা তার পরবর্তীকালে উলফগ্যাং আইজারকে দেখতে পেলাম, ইমপ্লাইড রিডার এবং গ্যাপস নিয়ে যিনি বলেছেন। তাহলে রিডার রেসপন্স থিওরিটা শেখাচ্ছে সাহিত্য একা অর্থ বহন করে না, পাঠক ছাড়া সাহিত্য সম্পূর্ণ অসম্পূর্ণ। কোনো কিছুর অর্থ সেটাকে যখন পাঠ করা হয় বা পড়া হয় তখনই তৈরি হয়, আর বিভিন্ন সময় অর্থও কিন্তু বিভিন্ন হয়। মানে সাহিত্য নয় বরং রিডারই অর্থ সৃষ্টি করে, এটাই বলতে চাওয়া হয়েছে রিডার রেসপন্স এবং রিসেপশন থিওরিতে। আশা করি রিডার রেসপন্স এবং রিসেপশন থিওরি সবাইকে ভালোভাবে বোঝাতে পেরেছি। কোন সময় এসেছিল, কিসের প্রতিক্রিয়া স্বরূপ এটা দেখা দিয়েছিল, কোন কোন বিশিষ্ট স্কলার এর সাথে যুক্ত, রিডার রেসপন্স কি এবং রিসেপশন কি, দুটোর মধ্যে পার্থক্য কি, দুই ক্ষেত্রে যে সমস্ত স্কলারদের দেখেছিলাম তাদের মূল বক্তব্যগুলো ইত্যাদি সম্পর্কে সবাইকে একটা ক্লিয়ার আইডিয়া দিতে পেরেছি। কারো কোথাও অসুবিধে নেই, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এর পরবর্তী ক্লাসে আরও একটা গুরুত্বপূর্ণ সেকশন।